মনে করে বাইরে থেকে এজেন্সি এনে ছাপ্পা করবে, মা বোনদের বলবো যে রাধে সে চুলো বাদে, ছেলেদের পেছনে রাখবেন, আপনারা সামনে থাকবেন, আর কি কি দিয়ে কি করতে হয় আপনারা সব জানেন, আমাকে বলবার দরকার নেই। তাই বলি, যতই করো হামলা আবার জিতবে বাংলা। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গ দিয়ে তিনি তার প্রচার শুরু করলেন এবং এই প্রচার করতে গিয়ে আবারও ফের 2021-এর মতো করে রাজ্যের মুখ্যমন্ত্রী আবারও মা বোনেদের উস্কানোর কাজটা তিনি একেবারেই প্রথম দিন থেকে শুরু করে দিলেন। তবে একটা পরিবর্তন রয়েছে, নির্বাচন কমিশন এবারে কোমরের জোরটা এমন দেখিয়েছে যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ছেড়ে দিন, রাজনৈতিক নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অগ্নিকন্যা পর্যন্ত ভয় পেয়ে গেছে। কেন আপনারা শুনতে পেলেন, আমি প্রথমে শোনালাম আপনাদের 2021-এর যে কোনো জনসভার রেকর্ডিং যদি শুনে নেন আপনারা মোটামুটি পেয়ে যাবেন কমন, যে মা বোনেরা হাতা খুন্তি যা যেখানে বটি যা যেখানে রয়েছে একেবারে জওয়ানদের ঘিরে ধরার পরামর্শ কিংবা বিজেপি নেতাদের ঘিরে ধরার পরামর্শ এরকম অহরহ তার মুখ থেকে শোনা যেত। এবারে তিনি বুঝতে পেরেছেন যে এই কমিশন আর 2021-এর কমিশন কিন্তু এক নয়, সেই কারণে তিনি যথেষ্টই মানে কি বলতে হবে সেটা ভেবে বলছেন। অন্তত মা বোনেদের বলছেন যে তোমরা যা আছে আমি আর বললাম না, ঘরে কি কি থাকে তাই নিয়ে তোমরা বেরিয়ে যাবে। এইটাই পরিবর্তন। নির্বাচন কমিশন এই জায়গাটাই করতে সাহস করেছে 2021 সালে, যেটা আমরা বলেছিলাম যে মুখ্যমন্ত্রী হিসেবে কি করে বলতে পারেন। এনিওয়ে আজকে বিশ্লেষণ করব, বাঘের ঘরে ঘোগের বাসাটা ভেঙে দিল নির্বাচন কমিশন। অসাধারণ অসাধারণ পশ্চিমবঙ্গের মানুষকে স্বপ্ন দেখাচ্ছে যে নিজের ভোটটা নিজে কিভাবে দেওয়ার জন্য কি কি বন্দোবস্ত করতে হয় সেই কাজটা তারা করে দেখাচ্ছেন। এবং শুধুমাত্র ওই এসপি আইএএস এদের বদলেই শুধু নয়, জওয়ানদের পর্যন্ত আজকের খবরে বিশ্লেষণ করব যে আধা সামরিক বাহিনী যারা ভোটের দিন নাকি পাহারা দেবে, ভোটের পরে ভোটের আগে সাধারণ মানুষের কনফিডেন্স বিল্ড করবে, তাদের মধ্যেও খামতি দেখলে নির্বাচন কমিশন কিভাবে পদক্ষেপ নিচ্ছে এই বক্তব্যটি আজকে শুনলেই আপনারা বুঝতে পারবেন যে এই নির্বাচন কমিশন বদ্ধপরিকর এবারে হিংসা মুক্তহীন ভোট করবে। আর যদি হিংসা মুক্তহীন ভোট হয়, ফলের রেজাল্ট আমি আপনাদের সামনে বলে তো আগেই দিয়েছি, আপনারা রাজনৈতিক বুদ্ধির কোনো প্রয়োজন নেই, এবারের ফলের একেবারে মানে দেখতে পাবেন পরিবর্তনের ইঙ্গিত সুস্পষ্ট। আজকে আলোচনা করব আপনাদের সামনে। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল এসএবিসি, আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পর্ব। আমি এখানে প্রথমেই একটা শুভেন্দু অধিকারীর বক্তব্য শোনাবো এবং আমি এর সঙ্গে সহমত পোষণ করি যে গতকাল রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী হঠাৎ করে 23টি দপ্তরের কমিটি, তার প্রধান, এই সমস্ত জায়গা থেকে তিনি হঠাৎ করে রিজাইন করলেন। দেখুন, এটা বাধ্যবাধকতা নয়, অন্যান্য বার তাকে এই ধরনের রেজিগনেশন করতে দেখা যায়নি। এই প্রত্যেকটি কিন্তু লাভজনক সংস্থা হিসাবেই পরিচিত ছিল। সেগুলো থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হঠাৎ কেন ইস্তফা দিলেন, বিশ্বাস করুন সাধারণ আমাদের মতো লোক মানে হট করে অ্যানালিসিস করে বলাটা শক্ত, কিন্তু আমরা আন্দাজ করতে পারি, যেটা আন্দাজ করতে পারি সেটা মুখে আপনাদের সামনে বলতে পারবো না। শুধু আর একটা পদ বাকি, জানেন তো, শুধুমাত্র মুখ্যমন্ত্রীর পদ। এই পদটা যদি কেড়ে নেওয়া যায় তাহলেই কিন্তু স্বয়ং সম্পূর্ণ হবে। এই ইস্তফাটা শুধুমাত্র পশ্চিমবঙ্গের মানুষ চাইছে। কি বলছেন বিরোধী দলনেতা শোনাবো, তারপরে আসবো অত্যন্ত ইন্টারেস্টিং একটি পর্বে। শুনুন। ওনার কথা কেউ বিশ্বাস করে না। 25টা দপ্তরে পদত্যাগ করেছেন আর একটা দপ্তর আছে মুখ্যমন্ত্রী, সেটাও 4 তারিখ বিকেলে। শুনলেন? এবার আমি আপনাদের সামনে সেই জায়গাটা বলবো। দেখুন, গতকাল একটা অসাধারণ দিন ছিল। এই এতদিন পর্যন্ত আমরা দেখেছি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক পদের আইএএস, আইপিএস, জেলা শাসক, ডিএম, এসপি, এসডিও, মহকুমা শাসক সবার বদল আমরা দেখেছি। গতকাল একটা অসাধারণ ঘটনা ঘটছে। এই ঘটনাটা কিন্তু সেইভাবে সারফেসে আসেনি, টিভি মিডিয়ারা কিন্তু কভার করেনি। 7 জন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান যারা এই নির্বাচনে পার্টিসিপেট করার জন্য পশ্চিমবঙ্গে এসেছিলেন, সেই 7 জন জওয়ান ঈদের ইফতার পার্টিতে অংশগ্রহণ করেছিলেন মুর্শিদাবাদে গিয়ে। এবং এই খবরটি কিন্তু কোনো সংবাদ মাধ্যমে প্রচারিত হয়নি। এই খবরটি পাওয়ার পর, নির্ভরযোগ্য সূত্র থেকে এই খবরটি পাওয়ার পর তৎক্ষণাৎ তাদেরকে সরিয়ে দিল নির্বাচন কমিশন, শাস্তিযোগ্য ব্যবস্থাও নিল তাদের ওপর। এদের মধ্যে 3 জনকে নির্বাচন কমিশন প্যারামিলিটারি কাস্টাডির মধ্যে নিয়েছে, 2 জনকে সতর্ক করে দিয়েছে এবং আরো বাকি 2 জনকে তাদের বিরুদ্ধে প্রসিডিংস শুরু করেছে।
এবং সব থেকে বড় কথা হলো এই 7 জনকে আমাদের রাজ্যের বাইরে পাঠিয়ে দেওয়া হয়েছে, কোনো নির্বাচনী কাজে এদেরকে লাগানো হবে না। আমি আগেই আপনাদের সামনে বলেছিলাম যে এবারে কোনো রকমের উপঢৌকন নেওয়া যাবে না বলে জওয়ানদের নির্দেশিকা দিয়েই পাঠিয়ে দেওয়া হয়েছিল। তার সত্ত্বেও যারা উল্লঙ্ঘন করেছেন তাদের বিরুদ্ধে কড়া শাস্তি দিয়ে এই নির্বাচন কমিশন বুঝিয়ে দিল যে তারা শুধুমাত্র এই পশ্চিমবঙ্গের ওই মমতাপন্থী মিডিয়ার ওপর মুখোপেক্ষী হয়ে খবর সংগ্রহ করেন না, তারা ভেতর থেকে গিয়েও খবর সংগ্রহ করছেন, তারা নজর রাখছেন। এমনকি আপনারা জানেন প্যারামিলিটারিদের তাদের বডি ক্যামেরা পর্যন্ত বসানো হবে, তাদের মুভমেন্টকে পর্যন্ত নির্বাচন কমিশন পরিলক্ষিত করবে। এবং এটা যে শুধুমাত্র খাতায় কলমে এমনটা নয়, এটা অ্যাকচুয়ালি গ্রাউন্ড লেভেলে গিয়ে যে কাজটা হবে সেটা নির্বাচন কমিশন দেখিয়ে দিল। অসাধারণ পদক্ষেপ, এইটাই দরকার। তাহলে ভাবুন এতদিন আগে থেকে যদি এইটা হতে পারে নির্বাচনের সময়, তাহলে কত কি ঘটতে পারে। এই জায়গায় বিরোধী দলনেতা এটাকে খুব স্বাভাবিকভাবে মানে তিনি অ্যাপ্রিসিয়েট করলেন। কি বললেন শোনাবো। তৃণমূলের কাছ থেকে কোনো আপ্যায়ন গ্রহণ করা যাবে না। ইলেকশন কমিশন একদম সুন্দর কাজ করছে, নাইস। ভোট দিতে পারলে কেউ তৃণমূলকে ভোট দেবে না, আমি আপনাকে বলে দেব, কেউ ভোট দেবে না। শুনলেন? শুধু এটা নয়, আরো আপনাদের সামনে আমি বলবো। আপনারা জানেন ইতিমধ্যেই 12 জন জেলা শাসককে সরিয়ে দিয়েছে নির্বাচন কমিশন, মানে স্বরাষ্ট্র সচিব, মুখ্য সচিব এবং পুলিশ কমিশনার, এডিজি যা ছিল সেগুলো তো খোলছে, সব চেঞ্জ হয়ে গেছে। এর পরেও মহকুমা শাসক আমি বলেছিলাম তাদের বদলি হয়েছে, এসডিও তাদেরকে বদল করে দিয়েছে এবং 12 জন জেলা শাসককে আইএএস অফিসারদের সরিয়ে দেওয়া হয়েছিল। গতকালে হচ্ছে পূর্ব মেদিনীপুর অর্থাৎ শুভেন্দু অধিকারীর গড়ের জেলা শাসক সমেত আরো 5 জন জেলা শাসককে সরিয়ে দিল নির্বাচন কমিশন। গুরুতর অভিযোগ শুভেন্দু অধিকারীর পূর্ব মেদিনীপুরের জেলা শাসকের বিরুদ্ধে। তিনি অস্থায়ী কর্মীকে পোলিং দায়িত্ব দেওয়ার জন্য নিয়োগ করেছিলেন। অর্থাৎ এখনো পর্যন্ত যারা ওই মমতাপন্থী এখনো পর্যন্ত আমলারা রয়ে গিয়েছেন, তারা যেখানে পোস্টিং পেয়েছেন তারা ভাবছেন যে তারা বোধহয় রাডারের বাইরে রয়েছে। তাই আবারও এই প্রশাসনকে খুশি করতে এবং প্রমোশনটি ঠিকমতো সময়ের আগে পাওয়ার জন্য আবারও যেই কাজগুলো করার চেষ্টা করছেন অবৈধভাবে নির্বাচন কমিশনের নির্দেশের বাইরে গিয়ে, তাদের আবারও শাস্তি দেওয়া হলো। এবং এই 5টি জেলার শাসকদের এবং তাদের মধ্যে কেউ এডিএমও রয়েছে এবং তাদেরকে সরিয়ে দেওয়া হলো নির্বাচন কমিশনের তরফ থেকে। অসাধারণ পদক্ষেপ। এইখানে দাঁড়িয়ে আমি যে তথ্যটা আপনাদের সামনে বলবো, যে মমতা বন্দ্যোপাধ্যায় শুরুটা করেছেন বটে, তিনি একদিকে মা বোনেদের উস্কানি দেওয়ার মতো করে মন্তব্য করছেন, যেটা গ্রহণযোগ্য নয়। তবে এবারে কিন্তু আমি তার যে 2-3টি জনসভা শুনলাম, সেখানে অ্যাগ্রেশনটা অন্যান্য বারের থেকে কম। তিনি সংযতভাবে কথা বলছেন, তার কারণ তিনি জানেন তার প্রত্যেকটি শব্দ রাডারের মধ্যে দিয়ে যাচ্ছে নির্বাচন কমিশনের। কোনো ভুল বক্তব্য, কোনো হিংসা ছড়ানো মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের কিন্তু মডেল কোড অফ কন্ডাক্টের বিরোধী ধারায় কিন্তু তার বিরুদ্ধে প্রসিডিং হতে পারে, সেটা জেনেই কিন্তু তিনি মন্তব্য করছেন। এইখানে তিনি বলছেন যে আমার কেউ নেই, আর আমার সব কেড়ে নিয়েছে নির্বাচন কমিশন। শুনে ভালো লাগছে জানেন তো, যে মমতা বন্দ্যোপাধ্যায় মানে কি বলবো, কলকাতার মধ্যে যাতায়াত করতে গেলেও কার্যত নাকি হেলিকপ্টার দিয়ে যাতায়াত করেন। তিনি যখন বলেন যে আমার সব কেড়ে নিয়েছে, শুনলেও ভালো লাগে। এখন পশ্চিমবঙ্গের মানুষ কখন তার মুখ্যমন্ত্রীর চেয়ারটা কেড়ে নেবেন 2026-এর পর, এইটুকুই সকল মানুষের এখন প্রত্যাশা। ঠিক এইখানে মুখ্যমন্ত্রী বলছেন, মানে অনেক কিছু কথা বলছেন, তার মধ্যে একটা কথা তিনি বলছেন, তিনি দেখেছেন নাকি কেন্দ্রীয় জওয়ানরা বাঁকুড়ায় নাকি পতাকা নিয়ে, বিজেপির পতাকা নিয়ে ঘোরাঘুরি করছে। যদি তিনি দেখেইছেন তাহলে তিনি তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে দিয়ে দিতে পারতেন, তাহলে আমরাও দেখতে পারতাম। যাই হোক, আমরা সেটা দেখতে পেলাম না আনফর্চুনেটলি। কাজেই এই ধরনের অনেক মিথ্যে তথ্য অভিযোগ আনার রাজনৈতিক নেতাদের নেচার রয়েছে। সত্যি হতে পারতো, আমি জানি না, বলতে পারবো না। মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রসঙ্গে কি বলেছেন শুনুন। কিন্তু এখানে তিনি বলেছেন বিজেপি নেতৃত্বের গলায় কি বললেন, গলায় পাথর দিয়ে জলে ডুবে মরা উচিত না, এই ধরনের কি মন্তব্য বললেন। একজন রাজনৈতিক নেত্রী, ভুলে যান তিনি এই মুহূর্তে মুখ্যমন্ত্রী হয়ে রয়ে গেছেন, তার মুখে এই ধরনের বক্তব্য আমার মনে হয় তার সংযত হওয়া উচিত, না হলে কিন্তু তিনি নির্বাচন কমিশনের তোপে পড়বেন। কি বলেছেন তিনি শোনাবো। কখনো শুনেছেন নির্বাচন কমিশনের নোটিফিকেশনে বিজেপি চিহ্ন দিচ্ছে? কখনো জীবনে শুনেছেন? কখনো জীবনে দেখেছেন
সেন্ট্রাল ফোর্স বিজেপি পার্টির ফ্ল্যাগ নিয়ে যাচ্ছে। লজ্জা করে না? গলায় দড়ি দিয়ে মরা উচিত বিজেপির নেতৃবৃন্দকে। এ লজ্জা কোথায় ঢাকবে? এই লজ্জা ঢাকার কি জায়গা আছে? নেই। আমার মা বোনেরা না থাকলে দেশ চলে না, ঘর চলে না, সংসার চলে না। শুনলেন, এই যদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখের ভাষায় এখন থেকে এরকম হতে শুরু করে, এবং আগামী দিনে তো অনেক বেশি পরিবর্তন হবে। বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায় এটা নিশ্চিতভাবে এখন জেনে গেছেন। তার কাছে যে তথ্যটা রয়েছে সেটা কতটা সত্যি আমি জানি না। তিনি বলছেন যে 10 লক্ষ না কত নাম বাদ গেছে। ব্যাপারটা তাই নয়, শুনলাম আমি 13 বা 14 লক্ষের কাছাকাছি নাম বাদ গেছে। মানে আপনারা জানেন, মমতা বন্দ্যোপাধ্যায় বারবার প্রশ্ন করছিলেন কেন মাঝরাতে অ্যাডজুডিকেশনের লিস্ট পাবলিশ করা হলো, কিংবা কেন পুরো লিস্টটা পাবলিশ করা হলো না। আরে কেন লিস্টটা পাবলিশ করা হলো না, এই প্রশ্নের উত্তরটা একেবারে সরল এবং সাদাসিধে প্রত্যেকটি মানুষ বুঝতে পারেন। আপনারাও এটা বুঝিয়ে বলার প্রয়োজন হয় না। মমতা বন্দ্যোপাধ্যায় যে ধরনের আইনের শাসনের ব্যবস্থা এখানে করে রেখেছেন, সেখানে কলকাতা হাইকোর্টের বিচারপতিরা বারবার ভয় পেয়েছেন যে যদি এই লিস্টটা প্রকাশ্যে চলে আসে তাহলে পশ্চিমবঙ্গের ল অ্যান্ড অর্ডারটা ঠিক থাকবে তো। যেখানে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর মন্তব্যে উঠে আসে যে একটা কমিউনিটি 1 সেকেন্ডে 12টা বাজিয়ে দিতে পারে, সেখানে বিচারপতিরা পর্যন্ত ভয় পেয়েছেন যে এই লিস্টটা সামনে আসলে কি হবে। এবং সেটাও আমরা দেখলাম যে 60 লক্ষ বিচারাধীনের মধ্যে 32 লক্ষ নিষ্পত্তি হয়েছে। এই 32 লক্ষের মধ্যে 40% নাম বাদ চলে গেছে। আপনি বুঝতে পারছেন? 40% নাম বাদ চলে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এই নাম বাদগুলো কোনো ব্যাপারই নয়। যেমন যে কোনো সভ্য দেশে, আপনি পৃথিবীর যে কোনো সভ্য দেশে চলে যান, সেখানে শুধুমাত্রই সেই দেশের নাগরিকরাই সে দেশের অধিকার সমস্ত কিছু পাওয়ার যোগ্য। আপনি কোনোভাবে অন্য দেশের ইনফিল্ট্রেটার্সদের আপনি অধিকার দিতে পারেন না শুধুমাত্র তারা আপনাকে ভোট দেয় বলে। মমতা বন্দ্যোপাধ্যায় এদের জন্য লড়াই করছেন, সুপ্রিম কোর্ট পর্যন্ত যাচ্ছেন, কিন্তু এটা মেনে নিচ্ছেন না যে যারা প্রমাণিত হচ্ছে, যে যাদের নাম বিচারপতিরা গিয়ে বাদ দিচ্ছেন, তাদের বিরুদ্ধে অন্তত কিছু বলা যায় না। যদি বলতে হয় তাহলে এবার তাদের ফের অ্যাপিল করার সুযোগ থাকবে। সেই অ্যাপিল করলে তারপরে তারা প্রমাণ করতে পারলে, আর যদি প্রমাণ করতে না পারেন, এতগুলো পদক্ষেপের পরেও যদি প্রমাণ করতে না পারেন, তার মানে তারা ভারতীয় নয়। এই সহজ সত্যটা মেনে নিয়ে কেন আমরা তাদেরকে মানে এটা মানে তাদেরকে কেন আমরা বার করব না বলুন তো? এর কোনো যুক্তি রয়েছে? আপনি করতে পারেন, তাহলে গোটা বাংলাদেশের তো মানুষ চলে আসবে, আর গোটা ভারত তো আমেরিকায় চলে যাবে, বলবে যে আমাদের জায়গা দিন। এটা হয় কোনো সভ্য দেশে হয়? সব দেশের একটা তো লজিক রয়েছে। আপনাকে ভোট দিয়ে জিতিয়ে রাখে বলেই তো আপনি ভুয়ো ভোটারদের ধরে রাখতে পারেন না। ঠিক এই জায়গাটাই আমি আপনাদের বললাম, 32 লক্ষের মধ্যে 40% অর্থাৎ প্রায় 12 থেকে 13 লক্ষ নাম বাদ চলে গেল। এরপরে এখনো কিন্তু ওই 28 লক্ষ বাকি রয়ে গেল। অর্থাৎ সব মিলিয়ে এখনো পর্যন্ত সংখ্যাটা কত? সব মিলিয়ে এখনো পর্যন্ত বাদের সংখ্যাটা প্রায় 79 লক্ষের কাছাকাছি। কে বলছেন? বিরোধী দলনেতা। শোনাবো আপনাদের কি বললেন তিনি। ভাবতে হবে না, সুপ্রিম কোর্ট ভাবছে, জাজেরা কাজ করছে। ব্রেকফাস্টে গেছে 58 লাখ, লাঞ্চে গেছে 7 লাখ, আর সন্ধ্যাবেলা চায়ে চলে গেছে 14 লাখ। এখন অব্দি যোগ করে ফেলুন কত চলে গেছে? 70। বাংলা ভাগের চক্রান্ত চলছে ময়নাগুড়িতে গিয়ে। শুনলেন? এবার আপনি ভাবুন, এখনো পর্যন্ত প্রায় 79-80 লক্ষের কাছাকাছি নাম বাদ চলে গেছে। এরপরে এখনো 28 লক্ষের কাছাকাছি অ্যাডজুডিকেশন বাকি রয়েছে। আগামী প্রত্যেক শুক্রবার নাকি একটা করে লিস্ট বেরোবে। সংখ্যাটা কোন জায়গায় টাচ করছে? ঠিক 1 কোটির কাছাকাছি। বিরোধী দলনেতা মঞ্চ তো সেই বক্তব্যই বললেন যে আমি যেটা বলেছিলাম প্রথমে জানিয়ে, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা বারবার বলেছিলেন আমি কি করে সংখ্যাটা জেনে গেলাম প্রথম থেকে 1 কোটি। তার মানে নিশ্চয়ই নির্বাচন কমিশন এই 1 কোটি করার জন্যই তারা লড়াই করছে। এই ছেদ যুক্তি আমি মানতে রাজি নই। কেন মানতে রাজি নই তার যুক্তিও দিয়েছিলাম। তাহলে তো ওপিনিয়ন পোলগুলো যারা মিলিয়ে দিচ্ছে, তাহলে তারাও তো ডুপ্লিসিটি করে নির্বাচন করাচ্ছে বলতে হবে। আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি বলছেন যে আমরা 200 টাচ করে যাব, এবং যদি নির্বাচনের পরে দেখা যায় যে সত্যি 200 টাচ করে গেছে, তাহলে আমরা কি বলবো যে নির্বাচন কমিশন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই সংখ্যাটাকে মেলানোর জন্য ইচ্ছা করে তৃণমূল কংগ্রেসকে 200 দিয়েছে? এই ছেদ যুক্তিগুলো তারাই দেয় যারা রাজনীতির ময়দানে কোনো যুক্তি সাধারণ মানুষকে কোনো কিছু বোঝানোর মতো কোনো মিনিংফুল যুক্তি যাদের কাছে না থাকে, তারা এই ধরনের বক্তব্য বলেন। গতবার তবু মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে 2-3টি যুক্তি ছিল। ওই যেমন তিনি বলতেন যে লক্ষ্মীর ভান্ডার দেবো, দুয়ারে রেশন দেবো, দুয়ারে স্বাস্থ্য, মানে আরো কি কি বলতেন, 2-4টে বলতেন। তার মধ্যে তো দুয়ারে রেশনটা তো তিনি করতেই পারেননি, সেটা এবারে বলছেনই না।
এবারে পাওনা বলতে শুধুমাত্র ওই দুয়ারে স্বাস্থ্যর কথা তিনি টিম করে জ্বলছে। দুয়ারে স্বাস্থ্য পশ্চিমবঙ্গের মানুষ খুব ভালো করে জানেন যে দুয়ারে স্বাস্থ্য, জ্বর সর্দিটা দুয়ারে স্বাস্থ্যের মধ্যে দিয়ে সারানো যায়, কিন্তু বাকি যে সমস্ত কমপ্লেক্স জায়গাগুলো রয়েছে একটা কোনো ডাক্তারের চেম্বারের সেট আপটা কোনোদিন আপনার দুয়ারে নিয়ে যাওয়া সম্ভব নয়, কোনোদিনই সম্ভব নয়। তাই এই দিয়ে 2026-এর নির্বাচনী বৈতরণী পার করা মমতা বন্দ্যোপাধ্যায় চেষ্টা করতে পারে, কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ আমার মনে হয় না এই ভুলটা চতুর্থবারের জন্য করবে। ঠিক এইখানে আরো একটি জায়গায় বলে আমি শেষের দিকে চলে আসব। সেখানে আপনারা দেখতে পাচ্ছেন নির্বাচন কমিশনের আরো একটা পদক্ষেপ, তারা পরিষ্কারভাবে বলে দিয়েছে যে ভোটে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ নিষেধ, সব জেলাকে কড়া নির্দেশ নির্বাচন কমিশনের। যে কোনো রকমের চুক্তিভিত্তিক কর্মীরা তারা কোনোভাবেই এই ইলেকশন প্রসেসে তারা পার্টিসিপেট করতে পারবেন না, একেবারে নির্বাচন কমিশনের গাইডলাইনে বেঁধে দেওয়া হয়েছে। তার কারণ এদের কোনো মোরাল রেসপন্সিবিলিটি থাকে না। তৃণমূল কংগ্রেস চুক্তিভিত্তিক, এখন আপনারা জানেন যে চুক্তিভিত্তিক যে কোনো জায়গায় মানে যারা জেনারেলি একটু তৃণমূল পন্থী হয়, তৃণমূল ঘেঁষা হয়, তাদেরকে তৃণমূল কংগ্রেস পছন্দ করে। তার কারণ এরাই ভোটের কাজ করে, এরাই প্রচার করে, এরাই 21শে জুলাইয়ের জন্য জল বয়ে নিয়ে যায়। তো এদেরকে দিয়েই ভোট গ্রহণের মতো এত গুরুত্বপূর্ণ দায়িত্ব গুলো সামাল দেওয়ার এতদিন ধরে রেওয়াজ চলেছিল অনৈতিকভাবে। পরিষ্কারভাবে নির্বাচন কমিশনের তরফ থেকে বলে দেওয়া হয়েছে যে কোন রকমের চুক্তিভিত্তিক কাউকে কোন রকমের এই নির্বাচন প্রক্রিয়ায় অংশগ্রহণ করা থেকে বিরত রাখতে হবে। অসাধারণ পদক্ষেপ। এই প্রথম এমন একটা নির্বাচন কমিশন আমাদের এই রাজ্যে। আমরা যতদিন বড় হয়েছি আমরা দেখছি টিএন সেশনকে মানে দেখিনি, মানে সেই সময় আমাদের তো অত রাজনৈতিক ইয়েও ছিল না, আমরা পরিলক্ষিত করিনি। কিন্তু আমাদের জীবনকালে এই রকম একজন কমিশনার যিনি পরিষ্কারভাবে সাধারণ মানুষকে ভোট, নিজের ভোটটা নিজের জায়গায় সন্ত্রাস ভয় মুক্তভাবে দেওয়ার যে ব্যবস্থা করে দিচ্ছে, এটার জন্য আমার মনে হয় আপনারা যারা দেখছেন প্রত্যেকের এটাকে অ্যাপ্রিসিয়েট করা উচিত। মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই রান্নাঘরে যা রয়েছে তা নিয়ে বেরিয়ে যাও, এইখানে যত মানুষ ইমপ্রেস বা ইনফ্লুয়েন্সড হচ্ছেন তার থেকে নির্বাচন কমিশন যে সিদ্ধান্তগুলো নিচ্ছেন এইখানে বেশি মানুষের ইনফ্লুয়েন্সড হওয়া উচিত। আপনি যদি গণতন্ত্রের বিশ্বাসী হন, আপনি যদি অহিংসায় বিশ্বাসী হন, আপনি যদি ভারতের ডেমোক্রেসির ওপর আস্থা রাখেন, তাহলে আপনার রান্নাঘরে খুন্তি হাতা আর কি রয়েছে সে নিয়ে বেরিয়ে গিয়ে নির্বাচন প্রক্রিয়ায় আপনি অংশগ্রহণ করার থেকে এই নির্বাচন কমিশন যা ব্যবস্থা করেছে তার উপর আস্থা রেখে আপনি নিজের ভোটটা নিজে গিয়ে কাস্ট করবেন এবং ভয়মুক্ত হয়ে এই দাবিতে বেশি জোরে আওয়াজ তুলুন। তাই অবশ্যই কমেন্ট সেকশনে নির্বাচন কমিশনের এই অসাধারণ পদক্ষেপের জন্য তাকে একটা অ্যাপ্রিসিয়েট করবেন। কোথাও না কোথাও থেকে তারা এই পজিটিভ ফিডব্যাক গুলো সংগ্রহ করেন, মাথায় রাখবেন। এনিওয়ে, আপনাদের মতামত লিখে জানাবেন। শুধু একটাই বললাম যে আপনারা দেখতে পেলেন তো যে কেন্দ্রীয় জওয়ান থেকে শুরু করে কিংবা কোনো জেলার এসপি, কোনো জেলার এডিএম, কোনো জেলার জেলা শাসক, মহকুমা শাসক, যেই করুক না কেন, এমনকি এখন বোধহয় ওসি আর আইসি লেভেলটা এখনো পর্যন্ত নির্বাচন কমিশন নামেনি। আমার মনে হয় কিছুদিন পরে এটাও নামবে। যে সমস্ত পুলিশের ওসি এবং আইসি তারা এখনো পর্যন্ত যদি ভাবেন তারা বেঁচে গিয়েছেন, দেখে নেবেন। আমি আপনাদের সামনে বলছি কিছুদিনের মধ্যে দেখবেন ওসি থানার মধ্যে ওসি এবং আইসি তাদেরও পরিবর্তন নির্বাচন কমিশন করবে যদি তারা চায়। কল্যাণ বন্দ্যোপাধ্যায় হাইকোর্টে গিয়েছেন, আমার মনে হয় না এখানে এমন কিছু তিনি নির্দেশ নিয়ে আসতে পারবেন, কারণ কোনো হাইকোর্টই নির্বাচন কমিশনের এখতিয়ারের উপর কোনো কেউ এটাকে ওভার রাইড করতে চাইবেন বলে আমার বিশ্বাস হয় না। আপনাদের মতামত লিখে জানাবেন। সবাই ভালো থাকবেন। প্রত্যেকের কমেন্ট কিন্তু প্রার্থনীয়। এখনকার মতো এখানেই।